নমস্কার, উমার সংসার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইচ্ছে ছিল আপনাদের সাথে তালের দু একটা রেসিপি শেয়ার করার। আমার মা খুব সুন্দর এই রেসিপিগুলো বানায়। চলুন আজ দেখে নেওয়া যাক। তো এখানে সমস্ত সরঞ্জাম নিয়ে অলরেডি তালটা মারতে বসে গিয়েছিল মা, অনেকটা হয়েও গিয়েছিল। কি হবে আজকে মা? তালের লুচি আর পিঠে আর তাল বড়া। নারকেল দিয়ে। সকাল সকাল বাজার থেকে তাল নিয়ে এসেছি, নারকেল নিয়ে এসেছি। আর আজকে বাজার করতে গেছিলো তুমি? হ্যাঁ, আমি আর রিয়ার বাবা। আর দোকান থেকে আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা যেদিনই ভিডিও করি সেদিনই আমাদের ঘরে ইলিশ মাছ হয়। আগের দিনও ইলিশ মাছ, আজকেও ইলিশ মাছ। তার মানে এটা না যে আমরা রোজ ইলিশ মাছ খাই, সেটা একদমই ভুল। ওই দুটো তাল আমি অলরেডি করে দিয়েছি, কারণ মায়ের বসতে একটু প্রবলেম হয় আর হাতে তো লাগেই, তাই আমি আজকে একটু হেল্প করেছি, কিন্তু মাই করে আর কি। এতটা আমাদের অলরেডি হয়ে গেছে, ওইটা হলেই হয়ে যাবে। রান্নাঘরে চালের গুঁড়ো আছে, নারকেল আছে, ফ্রিজে। ভাবছি রান্নাটা করে তালের পিঠেটা করে কি হয়। এটা একদম শুরুতে আমি হেল্প করছিলাম মাকে, কারণ মায়ের একটা অপারেশন হয়েছিল আগের বছর। সেই অপারেশনের পর থেকে মায়ের মাটিতে বসে যে কোনো কাজ করতে খুব অসুবিধা হয়। আর ইন জেনারেল তাল বা যে কোনো কিছু এই ধরনের কাজগুলো তো উপরে হয় না, এগুলো নিচেই হয়। ওই জন্য আমি যতটা পারছিলাম মাকে হেল্প করেছিলাম। মাছটা দেখিয়ে আসে, এখানে মাছের সর্ষে দিয়ে কিছু একটা, ও মাছের মাথাগুলো, আচ্ছা। আর এখানে মাছ, ইলিশ মাছ মা খুব একটা ভাজে না, একদম জাস্ট টাচ করে নামিয়ে দিয়েছে। চলুন এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। আমাদের বাইরে অনেকগুলো ভ্যাট আছে, আমাদের বি টাইপের, সি টাইপের, ডি টাইপের। এরকম সাধারণত তাল টাল হলে সেগুলো আর ঘরে রাখি না, কারণ ঘরে মাছি ওড়ে। সবসময় চেষ্টা করি যে আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখার। যদিও আমাদের হাউজিংয়ে যারা কাজ করে, মানে দীপুদা আর পূর্ণিমা পিসি, তারা কিন্তু সবসময় পরিষ্কার রাখে। আর আমরা যারা নিচের তলায় থাকি তারা একটু সাবধানেই থাকি। আর এই হচ্ছে আমাদের কোয়ার্টার নাম্বার 40। যখন করবে আমাকে ডাকবে, বন্ধুদের সাথে শেয়ার করব। যদিও সব প্রিপারেশনগুলো বিকেলবেলাতে করেছিল মা ঘুম থেকে ওঠার পরে, তাই আমি ঘুমাচ্ছিলাম বলে এই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারিনি। মা বললো এটা চিনি দিয়ে নাকি গরম করে ফুটিয়েছিল, মানে আগুনে, তাতে নাকি তেতো ভাবটা কেটে যায়। আর এটাই সেই বাজার থেকে আনা নারকেল। আমাদের বাড়িতে নারকেল কিন্তু থাকেই থাকে, কারণ মা বলে নারকেল এমন একটা জিনিস যেটা যে কোনো রান্নাতে দিলেই নাকি ভালো টেস্ট হয়। তাই বাবা যখনই বাজার যায় তখনই মা দু একটা, মানে একটা করে নারকেল নিয়ে আসে, সেটা মা একটু একটু করে রেখে যে কোনো রান্নাতেই দেয়। এরপর আসল কাজ, এই যে মা আটার সাথে তালের ওই শাঁসটা মিশিয়ে মাখতে শুরু করে দিয়েছে। ভাবছেন তো 3 জনের জন্য এত লুচি হবে? না, একদম না। মা আজকে ঠিক করেছে পাশের বাড়িতে 2জন কাকিমা আছে আমাদের খুব কাছে, তাদেরকে দেবে, তাই মা এতটা আটা মেখেছে। এত বড় বড় রুই মাছ আর একটা ছোট করো। একার পক্ষে এত জিনিস করা কখনোই সম্ভব নয়,
তাই শুরুটা মা করেছে, মাকে হেল্প আমি করব। যদিও রুটি বা লুচি কোনোটারই শেপ আমার খুব একটা হয় না, তবুও আর কি। তালের লুচি ফুলছে, তো আমাদের লুচি প্রায় কমপ্লিটের দিকে। এরপরে মা যাবে তালের যে বড়া হয় মানে চাল গুঁড়ি দিয়ে সেটা করতে। আজকে পিঠেটা করতে পারবে না কারণ হাতে অত সময় নেই। ময়দা কি জানো, চালের গুঁড়ো, নারকেল কুচানো, আর ওই তাল যেটা গরম করে ফুটিয়ে রেখেছিল তালমারি। এবার এইটাকে মাখা হবে, এটা দিয়ে হবে তালের বড়া। আমার মা কিন্তু তালের বড়া খুবই সুন্দর করে। আরেকটাও করতো কি দিমা যেন, আটা দিই না, ওটাও ভালো হয়। এবার এটা ছাকা হবে, আমি ছাকবো কারণ মা যাবে এখন সন্ধে দিতে, ঘর ঝাড় দিতে। কম কম করে কীভাবে ছাকতে হবে মামাকে শিখিয়ে দিয়েছে, যদি আমি আগে কখনো ছাকিনি, আজকেই ফার্স্ট টাইম। দাঁড়া। গরম তেলে এভাবে কোনো জিনিস ফেলতে কিন্তু আমার খুবই ভয় লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি একটু দূর থেকে ফেলার। কিন্তু মা বলে কাছের থেকে ভালো করে ফেললে নাকি তেলটা কম ছিটকায়। তারপর যদি হাতে ক্যামেরা থাকে তাহলে তো বলারই কথা নয়। তো যাই হোক, কোনোরকমভাবে শুরুটা করে দিয়েছিলাম মাকে, তারপরে মা নিজেই এসে বাকিগুলো সব করেছিল। না ঠিক মতো হচ্ছে কি না, যতই মা এটা বেসনের মতো বলুক, বিষয়টা কিন্তু অতটাও ইজি নয়। এটা ভালো করে ভাজা হোক লাল হয়ে, তারপর ফিরছি। ভাজা চলছে। আমার মায়ের কাছে না অনেকগুলো রেসিপি আছে খুব ইউনিক, যেগুলো আমাদের গ্রামের বাড়িতে হতো। পরে কোনো দিন সুযোগ এলে শেয়ার করব। এই যে দেখুন কেমন লাল হয়ে ভাজা হবে। বেশ কিছুটা রেডি করতে হবে, তারপর আসছে একদম শেষে কিরম লাগছে দেখাতে। তো কাজ সেরে আমি বসলাম কিছু কথা বলবো বলে। আজীবনে যে ঘটনাটি ঘটেছে, এখন প্রত্যেকটা মানুষের, ভারতবর্ষের বাইরে, পশ্চিমবঙ্গ তো আছেই আমাদের রাজ্য, বাদে দিলাম, প্রত্যেকটা মানুষের মনে আগুন জ্বলছে। এই আগুনটা কোনোভাবে যেন না নেবে যতদিন তাই বিচার পাওয়া। দ্বিতীয় কথা যেটা নিয়ে বিশেষ করে বলা, সেটা হচ্ছে রাত দখল বলে যে টপিকটা উঠেছে। আমি জানি না এই রাত দখল টার্মটা কি ফার্স্ট ইউজ করেছিল, অন্তত মেয়েদের পক্ষে। আমি নিজেও রাত দখলে অংশগ্রহণ করেছি বাঁকুড়াতে, কিন্তু আমার এই কথাটাতে শুধু একটা জিনিস একটু বলার আছে। কারোর কথাতে সূর্য ওঠে না, কারোর কথাতে সূর্য অস্ত যায় না। কেউ বলে না দিন হোক বলে দিন হচ্ছে, কেউ বলে না রাত হোক বলে রাত হচ্ছে। সুতরাং সূর্য ওঠার সময় এটা লেখা থাকে না দিনটা মেয়েদের, আর সূর্য অস্ত যাওয়ার সময় এটা লেখা থাকে না যে এখন থেকে রাতটা ছেলেদের। আমার বলার বক্তব্য শুধু একটাই, যে রাত এবং দিন, মেয়ে এবং ছেলে উভয়ের। রাত দখল আলাদা করে কেন করব? রাত্রেবেলায় নেমে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা জানাতে পারি, আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু রাত দখল করব কিসের জন্য? রাত তো আমাদের, মেয়েদের। রাত ছেলে এবং মেয়ে উভয়ের, সেটা দখল করার প্রশ্ন ওঠে না। যে প্রতিবাদটা শুরু হয়েছে রাত্রেবেলায়, দিনের বেলায়, প্রত্যেকটা জগৎ থেকে, স্টুডেন্ট থেকে, ডক্টর ফোরাম থেকে, বা প্রত্যেকটা আলাদা আলাদা যে যারা যে পেশায় আছে সেখান থেকে, সেটা চলছে, চলুক, সেটা হোক। যতদিন না পর্যন্ত এর সুবিচার পাওয়া যায় ততদিন চলুক আন্দোলন। আমরা যারা একটা অংশ সোশ্যাল মিডিয়ায় ইউজ করি, আমরা বুঝতে পারছি কে কীভাবে প্রতিবাদ জানাচ্ছে, কে জানাচ্ছে না। কিন্তু আরেকটা যে অংশ সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে, আমরা একবারও কিন্তু খোঁজ নিই না তাদের প্রতিবাদের ভাষাটা কী, তাদের কান অবধি ঘটনাটা পৌঁছেছে কিনা। কারণ এখনও আমাদের রাজ্যে এমন অনেক অনেক গ্রাম আছে, মানে এতটাই ভেতরে তারা অন্ধকারে এখনও লুকিয়ে আছে, যে তারা জানেই না যে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু
শাস্তিটা এমনই হোক যেন তাদের কান অব্দি এটা পৌঁছায় যে এরকম একটা ঘটনা ঘটেছে বলে এরকম একটা শাস্তি হয়েছে। তো আমার সেটাই অনুরোধ, আমি ঠাকুরের কাছে সেটাই দিনরাত প্রার্থনা করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে যেভাবেই হোক দোষীদের যেন শাস্তি হয়, যেভাবেই হোক দোষীদের যেন শাস্তি হয়। একটা মেয়ে হিসেবে বা একটা ছেলে হিসেবে কথাটা কতজন বলছে আমি জানি না, বা আমি নিজেও একটা মেয়ে হিসেবে কথাটা বলছি না, কিন্তু আমি একজন মানুষ হিসেবে বলছি। আমি ছেলে মেয়ে নির্বিশেষে একজন মানুষ, আমি মানুষ হিসেবে চাইছি এই ঘটনার যথোপযুক্ত শাস্তি হোক। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে 1% কাজটা করেছে সে যতটা দোষী, যে 100% কাজ করেছে সেটা দোষী, যারা এই কাজটাকে মদত জুগিয়েছে তারাও দোষী, যারা এখনও এই কাজের পক্ষে যে কথা বলছে তারাও দোষী। কারা পক্ষে কথা বলছে কারা বিপক্ষে কথা বলছে আমরা তো সাধারণ জনগণ হলেও আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে, বুঝতেও পারছি। শাস্তির কথাটা বা শাস্তিটা এতটাই তীব্র হওয়া উচিত, এতটাই জোরালো হওয়া উচিত যেন সেই মানুষগুলো পরবর্তী কোনো সময় যে কোনো ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করার আগে এই ঘটনার শাস্তিটাকে একবার মাথাতে দেবে। এটুকুই চাই। খুবই খারাপ লাগছিল বেশ কয়েকদিন ধরে, এখনও খারাপ লাগছে যে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে, কিন্তু জীবন তো থেমে থাকে না, সবাইকেই এগোতে হয়। তবুও মন থেকে এবং দিনরাত ঠাকুরের কাছে প্রার্থনা করছি এর সুবিচার না, এই ঘটনার সুবিচার শুধু এরকম আর কিচ্ছু না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসবো পরে কোনো ভিডিওতে। ততদিন